একটা নারী দেহ ভাসিয়া রহিয়াছে, কোমর হইতে পা অবধি একেবারে খাড়া জলের নিচে, বুকটা চিতাইয়া ভাসিয়া উঠিয়াছে, গলা টান হইয়া মাথা পিছন দিকে ঢলিয়া রহিয়াছে, লম্বা চুলগুলি লইয়া তিতাসের মৃদু স্রোত টানাটানি করিতেছে। অতিলক, দেখা যাও। চোখ কজলাইয়া তিলক বলিল, কি কিশোর? তারে পাওয়া গেছে। শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে বার্ধক্য, গপ্প শুনতে কার না ভালো লাগে? আর যদি সেই গপ্প হয়ে ওঠে একান্ত নিজের গপ্প। চলুন স্মৃতির পাতাকে একটু উস্কে দিয়ে শুনি বৈঠকখানার গপ্প। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি তনুময়, আর আপনারা শুনছেন বৈঠকখানার গপ্প। আজকের নিবেদন অদ্বৈত মল্লবর্মণের সেই বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। উপন্যাসটিকে লেখক 4টি পর্বে ভাগ করেছেন। প্রতিটি পর্বে আবার রয়েছে 2টি করে খণ্ড। লেখকের বিভাজন অনুযায়ী উপন্যাসটিকে আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন। চলুন শুরু করি। তিতাস একটি নদীর নাম, 3য় পর্ব, প্রবাস খণ্ড। নদীর বুকে সকাল বড় সুন্দর। তখনও সূর্য উঠে নাই। আকাশে নীলাভ স্বচ্ছতার আভাস, চারিদিকে নীলাভ শুভ্রতা। এ শুভ্রতা মাখনের মতো স্নিগ্ধ। চারিদিকের অবাধ নির্মুক্তির মাঝে এ স্নিগ্ধতার আলাপন মনের আনাচে কানাচে সুরধ্বনি জাগায়। নদীর বুকে লক্ষ লক্ষ তরঙ্গ, শিশুর অস্ফুট করতালি জাগায় যে মুক্ত বাতাস, তারই মৃদু স্পর্শ তিলকের বৃদ্ধ সংকুচিত বুকখানাও পূর্ণতায় প্রসারিত করিয়া তুলিল। পূর্ব দিকে মোড়লদের পল্লী, গাছগাছালিতে ঢাকা। উত্তর দিকে নদীটা বাঁকিয়া বাঁ দিকে অদৃশ্য হইয়াছে। দক্ষিণ দিকে নদী একেবারে তীরের মতো সোজা। যতদূর দৃষ্টি চলে কেবল জল আর জল। 2টি তীরের বাঁধনে পড়িয়া সে জল দৈর্ঘ্যে অবাধ। তিলকের দৃষ্টি যেখানে নদীর জলে আর আকাশের কোলে একাকার হইয়া মিশিয়াছে, সেইখানে তারও অনেক দক্ষিণ হইতে ভাসিয়া আসিতেছে ফাল্গুন মাসের সেই মৃদু মন্দ হাওয়া। সেই দিকে চাহিয়া তিলক বুক ভরিয়া নিঃশ্বাস লইল। বড় উদার আর অকৃপণ সে হাওয়া। নৌকার পিছন দিক খুঁটিতে বাঁধা, গলুই বাতাসের অনুকূলে উত্তর দিকে লম্বমান। মাঝ নৌকায় দাঁড়াইয়া তিলক কথা বলিল, কিশোর, জাল লাগাইবার সময় হইছে। অন্ধকার পাতলা হইয়া আসার সঙ্গে সঙ্গে কিশোরের ঘুমও পাতলা হইয়া আসিয়াছে। তিলকের ডাকে তার শেষ সুতাটুকুও ছিঁড়িয়া গেল। কিশোর ক্ষিপ্র হস্তে হুকা ধরাইয়া সুবলকে ডাকিয়া তুলিল। সুবল ঘুমের গাধা, কিন্তু হুকার আওয়াজ পাইয়া তারও ঘুম টুটিয়া গেল। পাড়াটার আওতা ছাড়াইয়া তারা দক্ষিণে আগাইয়া গেল। পাড়ের খানিকটা ঢালু, একটু উপর দিয়া সোজা একটা পায়ে চলা পথ, তার ওপারে ধান জমি। যতদূর চোখ যায় কেবল ধান গাছ। ভোরের বাতাসে তাদের শিশু শিরগুলি দুলিতেছে, তাতে একটানা একটা শব্দ হইতেছে। আকাশ, বাতাস, ঢেউ সবকিছুর প্রাতঃকালীন কোমলতার সহিত তাল রাখিয়া এ শব্দের সুরও ক্রমাগত কোমলে বাজিয়া চলিয়াছে। কিশোরের চোখ জুড়াইয়া গেল। মোড়লের গ্রামের লোকেরা এ সকল ধানের জমি লাগাইয়াছে। ধান হইলে ইহারাই সব কাটিয়া নিয়া ঘরে তুলিবে। বাত্তা বাদলায় নদীতে নামিতে না পারিলেও কিশোরদের দেশের মালদের মতো ইহাদের উপবাস দিতে হইবে না। বাঁশটা আস্তে চালাইও তিলক, ধান গাছ নষ্ট না হয়। কার জানি এই ক্ষেত, মনে কষ্ট পাইব। তোমার যত কথা, কত রাখালে পাঁচনের বাড়ি দিয়া ক্ষেত নষ্ট করে, কত গাই গরু চোরা কামড় দিয়া ধান গাছের মাথা ভাঙে। আমরারে চিনব কোন,
তিলকের অনির্বচনীয়তায় কিশোর চটিয়া উঠিত, কিন্তু এই স্নিগ্ধ সকালবেলার সহিত চটিয়া ওঠা বড় বেমানান। কিশোরের মনের গোপনতায় সে সূক্ষ্ম শিল্পবোধ সবসময় প্রচ্ছন্ন থাকে। তার ওই ইঙ্গিত এবার তাকে চটিতে দিল না। সে আগেই তীরে নামিয়াছিল। তিলকের ছুঁড়িয়া ফেলা বাঁশের আগাটা ক্ষিপ্ত গতিতে ধরিয়া তার গতি রোধ করিল এবং তার উদ্যত আঘাত হইতে অবলা ধানগাছগুলিকে বাঁচাইল। জাল লাগানো শেষ হইলে কিশোর নৌকায় উঠিয়া বাঁশের গোড়ায় পা দিল। সুবল পাছার কোড়ায় হাত দিলে গলুয়ে গিয়া তিলক লগি ঠেলিয়া নৌকা ভাসাইল। নৌকা মাঝ নদীতে গেলে কিশোর জাল ফেরিল এবং এক আঁচলা জল মুখে পুরিয়া কুলি করিয়া জালে বুলানি দিল। কিছুক্ষণ ডুবাইয়া রাখিয়া কিশোর তাহার প্রথম খেই তুলিল। ইঞ্চি পরিমাণ সরু সরু মাছ, রূপোর মতো রং, ছোট ছোট ঢেউয়ের মতো জীবন্ত। কিশোর ক্ষিপ্র হস্তে টানিয়া এক ঝটকায় ডরাতে ফেলিল। মাছগুলি অনির্বচনীয় ভঙ্গিতে নাচিতে লাগিল। প্রথম খেউয়ের মাছ দেখিয়া কিশোরের চক্ষু জুড়াইয়া গিয়াছে। মাছগুলি দেখিতে এই সকাল বেলার মতোই স্নিগ্ধ। এক সময় ধাঁ করিয়া সূর্য উঠিল, নদীর উপর রোদ বিছাইয়া দিল। তাপের আভাস পাইয়া মাছ একযোগে অথই জলে ডুবিয়া গেল। এখন আর তারা জালে ধরা দিবে না। এবার কিশোর জালটা ধপাস করিয়া ফেলিল। এই রকমে ফেলার অর্থ আজ এই পর্যন্তই। তিলক কোড়া গুটাইয়া আগাইয়া আসিল। তারপর দুইজনে মিলিয়া দড়াদড়ি বাঁধা ছাদি খুলিয়া ফেলিল। মোড়ল আগেই ঘাটে বসিয়াছিল। প্রথম দিনের মাছ দেখিয়া খুশি হইল। বলিল, ছোট জাল্লা, তোমার তো খুব সাইট, চলো মাছ ডাঙ্গিতে লইয়া যাই। সাঁ সাঁ করিয়া বসন্তের বাতাস বহিয়া যায়, স্বচ্ছ জলের উপর ঢেউ তুলিয়া। কিশোর ক্ষণে ক্ষণে উন্মনা হইয়া যায়। নদীর তা তা থই থই নাচনের সঙ্গে তার বুকখানাও নাচিয়া ওঠে। আকাশের রোদ বাড়ে। সে রোদ যেন নৌকার উপর, তিলকের সুবলের মাথার উপর আর কিশোরের বুকের উপর সোনা হইয়া ঝরিয়া পড়ে। কোনো অদৃশ্য শিল্পী এক না দেখা মোহের তুলি বুলাইয়া তার মনের মাঝখানে অদৃশ্য আনন্দের এক একটা ছোপ লাগাইয়া যায়। থাকিয়া থাকিয়া তার মনে সম্ভব অসম্ভব নানান রকম চিন্তার আবির্ভাব হয়। সুখদেবপুর পল্লীটা কখনো সুবলকে লইয়া এক পাক ঘুরিয়া আসে। অনেক গাছগাছালি আছে সুখদেবপুরে। তাতে অনেক আগে পাতা ঝরিয়া গিয়াছিল, এখন নতুন পাতা মেলিয়াছে। কি তুলতুলে মসৃণ পাতা, কিশোরের হৃদয়ের পর্দার মতো মসৃণ। চাহিয়া থাকিতে খুব ভালো লাগে। একটি বাড়িতে তুলসী গাছের পাশে বেড়া দিয়া ফুলের গাছ করিয়াছে। অনেক সুন্দর ফুল ধরিয়াছে। পাবড়িগুলিতে কি সুন্দর বর্ণ সমাবেশ। কি ফুল চিনিতে না পারিয়া কিশোর দাঁড়াইল। সামনা দিয়া এক কুমারী কন্যা যাইতেছে, একগোছা সুতা হাতে করিয়া। কিশোর চলমান সুবলকে হাত ধরিয়া থামাইয়া বলিল, দাঁড়া, ফুলের আগে দেইখা লই। বড় রঙ্গিলা ফুল, কিন্তু চিনতে পারলাম না। এই মাইয়ারে জিগা, এটা কি ফুল কইয়া যাক। অকবি সুবল মনে রং ধরা কিশোরের সমজদার সাথী হওয়ার অনুপযুক্ত সুবল নিস্পৃহ কণ্ঠে বলিল, তুমি জিগাও না, আমারে লইয়া টানাটানি করো কেনে? বেশ, আমি জিগাই। বিচারকের সামনে আসামির মতো এক ফোঁটা মেয়েটার সামনে জোয়ান কিশোর এতটুকু হইয়া গিয়া কোনো রকমে বলিল, বিদেশি মানুষ, এদেশের এই ফুলেরে চিনিলাম না, নামখানা কি কইয়া যাইতে পারো? মেয়েটি লজ্জায় উচ্ছ্বলিত হইয়া বলিল, মুগরাচণ্ডী, এর নাম মুগরাচণ্ডী ফুল। বলিয়া কিশোরের চোখের দিকে চাহিল, কিন্তু চোখ আর নামাইতে পারিল না। পরনের বসন আঁচলে বুকের শিশু স্তন্দটিকে ঢাকিয়া দিল। তারপর ভয় পাওয়া হরিণীর মতো বড় বড় পা ফেলিয়া একটা ঘরের আড়ালে চলিয়া গেল। সুবল কিছু টের পাইয়া বলিল, যা কও দাদা, তোমার বাসন্তীর মতো একটা মাইয়াও কিন্তু সুখদেবপুরে দেখলাম না। আমার বাসন্তী? তুই কি কইলি শুভলা? তোমার সঙ্গে বিয়া হইব। এই ক্ষেপের টাকা লইয়া দেশে গেলেই তোমার সঙ্গে বিয়া হইব।
তোমার বাসন্তী কমু না, তবে কি আমার বাসন্তী কমু? কিশোর হাসিল। না রে শুভলা, না, ঠিসারার কথা না। বাসন্তীরে আমার তোর লগেই 7 পাক ঘুরাইয়া দেমু। মনরে চোখ ঠার। কেন কিশোর দাদা? বাসন্তী যে তোমার হাঁড়িতে চাউল দিয়া রাখছে, তুমি তো কম জানো না। না রে শুভলা, আমার মন যেন কয় কথাখানা ঠিক না। যারে ল্যাংটা থাইক্কা দেখতাছি, ছোটকালে যারে কোলে পিঠে লইয়াছি, হাসাইছি, কাঁদাইছি, ডর দেখাইছি, ভেউরা বানাইয়া দিছি, তারে কি বিয়া করণ যায়? বিয়া করণ যায় তারে যার লগে কোনো কালে দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ খালি মুখাচণ্ডীর সময়। গীত জোকারের লগে পিড়ির উপর শাড়ির ঘোমটা তুইলা যখন চোখ মেলা চায়, সে হয় সত্যের স্ত্রী। আর সকল তো ভইন। সুবল ভাবে, কিশোরের মাথার ঠিক নাই। কিন্তু যদি সত্যি বাসন্তীর সহিত কিশোরের বিবাহ না হয়, তবে বাসন্তীর বিবাহ হইবে কার সহিত? সুবল ভাবে। মনের ভিতর একটা কিছু হইতেছে টের পাইয়া কিশোর কিছু লজ্জিত হয়। বলে, আর পাড়া বেড়াইবার দরকার নাই শুভলা, চল ফিরা যাই। সে অজানা ভাব অধিকক্ষণ থাকে না, থাকিলে কিশোর পাগল হইয়া যাইত। সেই স্নিগ্ধ নীলাভ ফাল্গুনী প্রভাত আসে। জাল লাগাইয়া মৃদু নিত্যপরা তটিনীর বুকের গহনে খুঁজিয়া দেয় সেই জাল। তুলিয়াই দেখে মাছ, রূপোর মতো সাদা, ছোট ছোট প্রাণচঞ্চল অজস্র মাছ। এক একটা মাছ এক একটা প্রাণ। নৌকার ডরাতে জলের উপর ভাসিতে ভাসিতে কেমন খেলা করে। 2 মিনিটেই যাদের মৃত্যু, তারা মরণকে অবহেলা করিয়া এমন শান্ত চিত্তে ভাসে কি করিয়া? কিন্তু বড় ভালো লাগে দেখিতে। দ্রুত তালে জাল তলা ফেলার মাঝে কিশোর আত্মহারা হইয়া যায়। তার মনের সকল রকম অস্বস্তি কোথায় আত্মগোপন করে। চৈত্রের মাঝামাঝি, বসন্তের তখন পুরা যৌবন। আসিল দোল পূর্ণিমা। কে কাকে নিয়া কখন দুলিয়াছে, সেই যে দোলা দিয়াছিল তারা তাদের দোলনায়, স্মৃতির অতলে তারই ঢেউ অমর হইয়া লাগিয়া গিয়াছে গগনে পবনে বনে বনে, মানুষের মনে মনে। মানুষ নিজেকে নিজে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। প্রিয়জনকে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। তখন তারা আত্মপর বিচার না করিয়া সকলকেই রাঙাইয়া আপন করিয়া তুলিতে চায়। তেমনি রাঙাইবার ধুম পড়িয়া গেল সুখদেবপুরের খলাতে। তারা ঘটা করিয়া দোল করিবে, 10 জনকে নিয়ে আনন্দ করিবে। সুখদেবপুর গ্রামের সকলকেই তারা নিমন্ত্রণ করিল। মোড়লের গাঁয়ের রায়ত হিসাবে কিশোররাও নিমন্ত্রিত হইল। কাল সকাল থেকে রাত অবধি হোলি, গানবাজনা, রং খেলা, খাওয়া দাওয়া হইবে। খলাতে দোল পূর্ণিমায় খুব আরব্বা হয়। মাইয়া লোকে করতাল বাজাইয়া যা নাচে, নাচেদ না, যেন পরীর মতো নৃত্য করে। পায়ে ঘুংরা, হাতে রাম করতাল। এ নাচ যে না দেখছে মায়ের গর্ভে রইছে। তিলকের এই কথায় সুবলের খুব লোভ হইল, কিন্তু তার মন অপ্রসন্ন। ধুতি গামছা দুই তার ময়লা। কিশোর সমাধান বাদলাইয়া দিল। নদীর ওপারে হাট বসে, সাবান কিনিয়া আনিলেই হয়। কিন্তু এক টুকরো সাবানের জন্য এত বড় নদী পাড়ি দেওয়া চলে না। শেষে সমাধান আপনা থেকেই হইয়া গেল। ভাটিতে বেদের বহর নোঙর করিয়াছে। বেদেনীরা আয়না, চিরুনি, সাবান, বড়শি, মাথার কাঁটা, কাঁচের চুড়ি, পুঁতির মালা লইয়া নৌকা করিয়া সুখদেবপুরের ঘাটে বেসাত করিয়া যায়। সাপের ঝাঁপিও 2-1টা সঙ্গে থাকে। কিশোরেরা মাছ ধরায় ব্যস্ত। বেলা বাড়িয়াছে, আরেকটু বাড়িলে মাছেরা অতলে ডুব দিবে। এখনই যত ছাঁকিয়া তোলা যায় নদী হইতে। উঠিতেছেও খুব। এমন সময় এক বেদেনী ডাক দিল, অ দাদা, মাছ আছে? কিনিতে আসিয়া তারা বড় বিরক্ত করে। তিলক ঝানুল, বলিল, না, মাছ নাই। বেদিনীর বিশ্বাস হইল না। বৈঠা বাহিয়া তারা বাবুই পাখির বাসার মতো নৌকাখানা কিশোরদের নৌকার সঙ্গে মিশাইল। সে তার নিজের নৌকার দড়ি হাতে করিয়া লাফ দিয়া কিশোরের নৌকায় উঠিল। ডরার দিকে চাহিয়া বলিল, কি জাল্লা, মাছ না নাই? 4 পয়সার মাছ দাও। কিশোরের জালে অনেক মাছ উঠিয়াছে।
মাছের গোড়ায় পা দিয়া জালের হাতায় টান মারিয়া সে বুক চিতাইল। তার পিঠ ঠেকিল বেদিনীর বুকে। বেদিনী তরুণী, স্বাস্থ্যবতী, তার স্তন দুটি দুর্বিনীতভাবে উঁচাইয়া উঠিয়াছে। তার কোমল উন্নত স্পর্শ কিশোরের সর্বশরীরে বিদ্যুতের শিহরণ তুলিল। মাছের গুঁড়ি হইতে পড়িয়া গিয়া হাত পা ভাঙিয়া সে হয়তো একটা কাণ্ড করিয়া বসিত। বেদিনী এক হাত ডান বগলের তলায় ও অন্য হাত বাম কাঁধের উপর দিয়া বুক পর্যন্ত বাড়াইয়া কিশোরকে নিজের বুকে চাপিয়া ধরিল। অবলম্বন পাইয়া কিশোর পড়িয়া গেল না, কিন্তু দিশা হারাইল। বেদিনীর বুকটা সাপের মতো ঠান্ডা। তার ওই চাপ হইতে ধীরে ধীরে মুক্ত করিয়া দিয়া বলিল, অ দাদা, পড়ো কেনে? আমারে ধরবার পারো না? তিলক গলি হইতে ডাকিয়া বলিল, অ বাদ্দানি, তুমি তোমার নাওয়ে যাও। তুমি বুড়া মানুষ, তোমার সাথে আমার কি? আমার সহিত এই জনার সাথে। সে কিশোরের কাঁধের উপর হাত দিয়া আবার তার বুকখানা কিশোরের পিঠে ঠেকাইতে গেল। এ জনা তোমার কোন জনমের কুটুম গো? শকুন্না বুড়া, উই কুন্না বুড়ো। তুই কথা কইস না, তুই কেমনে জানবি এজন আমার কি? নিজের লোককে গাল দিতেছে। উভয় সংকটে পড়িয়া কিশোর বলিল, অ বাদ্দানি, তুমি এখন তোমার নাওয়ে যাও। মাছ দিলেই যাই, বাস করতে কি আইছি? এই নাও 4 পয়সার মাছ, এইবার যাও। মাছ পাইলাম, কিন্তু মানুষ তো পাইলাম না। তুমি মনের মানুষ। নাগরালি রাখো, আমার তিলকের বড় রাগ। রাগের ধার ধারি না, মনের মানুষ থুইয়া যাই, শেষে বুক থাবড়াইয়া কান্দি। অত ঠকাঠকির ব্যাসাতি আমি করি না। কিশোরের হাসি পাইল, বলিল, এক পলকে মনের মানুষ হইয়া গেলাম? তোমার আগের মনের মানুষ কই? উইড়া গেছে। সময় থাকতে বান্ধি নাই, তোমাকে সময় থাকতে বাঁধতে চাই। কি তোমার আছে গো বাদ্দানি? বাঁধবা কি দিয়া? সাপ দিয়া, ঝাঁপিতে সাপ আছে। বেদিনী ঝাঁপি খুলিয়া 2 হাতে 2টা সাপ বাহির করিয়া আনিল, আগাইয়া দিল কিশোরের গলার কাছে। কিশোর ভয় পাইয়া বলিল, অ বাদ্দানি, তুমি তোমার সাপ সরাও, বড় ডর করে। সরাইতে পারি যদি আমার কথা রাখো। কি কও না? আর 2টা মাছ ফাও দাও। এই নাও। কিশোর অপ্রসন্ন মুখে কতকগুলি মাছ তুলিয়া দিয়া বলিল, এইবার তুমি যাও। যাই, তুমি বড় ভালো মানুষ, তুমি আমার নাতিন জামাই। কিশোর স্বর্গের ইন্দ্রসভা হইতে এক ঠেলায় মাটিতে পড়িয়া গেল। বেদিনী বিজয়িনীর বেশে চলিয়া যাইতেছিল। এমন সময় সুবল ছুটিয়া আসিয়া বলিল, অ বাদ্দানি, তোমার কাছে সাবান আছে? আমারে 2 পয়সার সাবান দিয়া যাও। গান শুরু হওয়ার আগেই 3 জনে সাজগোজ করিয়া খলায় উপস্থিত হইল। সাজের মধ্যে ধুতি ঢিলা করিল, গামছা কাঁধ হইতে কায়দা করিয়া বুকে ঝলাইল। পেশিবহুল বাহু বুক এই সজ্জাতেই শ্রীসম্পন্ন হইয়াছে। গিয়া দেখে অপরূপ কাণ্ড। মোড়লের বড় বড় 4টা বিল আছে। বর্ষাকালে চারিদিক জলে একাকার হইয়া যায়। তখন দেশ দেশান্তরের মাছ এই সব বিলে আসর জমায়। জল কমিয়া আসিলে মোড়লের লোকেরা বিলগুলিতে বাঁধ দেয়। সব মাছ তখন বন্দী হয়। হাজার হাজার, লক্ষ লক্ষ রুই, কাতলা, নান্দিল, মৃগেল মাছ। দূর দূরান্তের গ্রাম হইতে মালদের অনেক নৌকা আসে। এক একটি নৌকাতে থাকে 4-5 জন পুরুষ ও 15-20 জন স্ত্রী লোক। এমনভাবে 12 গাঁয়ের 12 রকম মালো নরনারী এক জায়গায় জড়ো হয়। 6 মাসের স্থায়িত্ব নিয়া বড় বড় চালাঘর উঠিতে থাকে। এক একটা চালা 1 দৌড়ের পথ লম্বা। কারোর সঙ্গে কারোর কোনো কালে দেখা সাক্ষাৎ ছিল না। এখানে আসিয়া সকলে এক সংসারের লোক হইয়া গিয়াছে। একসঙ্গে খায়, কাজ করে। মহোৎসবের রান্নার মতো স্তূপাকারে ভাত তরকারি রান্না হয়। ঢালা পংক্তিতে বসিয়া খায়, মুখ ধুইয়া আবার কাজে বসে। কি এত কাজ? না, মেয়েরা বঁটি মেলিয়া কাতারে কাতারে বসিয়া যায়। পুরুষেরা মাছের ঝুড়ি ধরাধরি করিয়া আনিয়া তাহাদের পাশে স্তূপ করিতে থাকে। মেয়েদের হাত চলে ঠিক কলের মতো। এত বড় মাছটাকে পলকে ঘুরাইয়া
পেটে পিঠে গলায় 3 পোঁচ দিয়া ঘাড়ের উপর দিয়া ছুঁড়িয়া মারে। সে মাছ যথাস্থানে জড়ো হয়। আর একদল পুরুষ সেখান হইতে নিয়া ডাঙ্গিতে তোলে শুকাইবার জন্য। দিনের পর দিন এইভাবে 3 মাস কাজ চলে। 6 মাসের প্রবাস সারিয়া তারা যার যার দেশে পাড়ি জমায়। ইহাকে বলে খলা বাওয়া। তারা ঝুড়ি ভরা আবির আনিয়াছে, গামলা ভরা রং গুলিয়াছে। চৌকোনা 4 থাকের একটি মাটির সিঁড়ির উপর 2 পাশে পোঁতা 2খানা বাঁশের সঙ্গে দাঁড় বাঁধিয়া একখানা শালু কাপড়ে একটি ছোট গোপাল ঝুলাইয়াছে। নিতান্তই নাড়ু গোপাল, পাশে রাধা নাই। হামা দিয়া হাত বাড়াইয়া লাল কাপড়ের বাঁধনে লটকাইয়া একা একাই ঝুলিতেছে। একজন আসিয়া তার গায়ে মাথায় আবির মাখাইয়া একটা করিয়া দোলা দিয়া যায়। তার ওই দোলনে সে অনবরত দুলিয়া চলিয়াছে। এ পক্ষ প্রস্তুত। সুখদেবপুরের দল এখনো আসিয়া পৌঁছায় নাই। আপ্যায়নকারীদের একজন তিলকদিগকে ঠাকুরের কাছে নিয়া ঝুড়ি হইতে কয়েক মুঠা আবির একখানা ছোট পিতলের থালিতে তুলিয়া দিয়া বলিল, ঠাকুরের চরণে আবির দেও। প্রেমের দেবতা কোথায় কার জন্য ফাঁদ পাতিয়া রাখে কেউ কি বলিতে পারে? উজানিনগরের খলাতে কিশোর এমনি একটা ফাঁদে ধরা পড়িল। কার সঙ্গে কার জোড় বাঁধা হইয়া থাকে তাও কেউ বলিতে পারে না। যাকে জীবনে কখনো দেখি নাই, হঠাৎ একদিন তাকে দেখিয়া মনে হয় সে যেন চিরজনমের আপন। প্রেমের দেবতা অলক্ষ্যে কার সঙ্গে কখন কার গাঁটছড়া বাঁধিয়াছেন কেউ জানে না। তারা তো 3 জনে গোপালকে আবিরে রঞ্জিত করিল। তারপর কয়েকজন পুরুষ মানুষ তাহাদের গালে মাথায় আবির দিয়া রাঙাইবার পর 3-4 জন স্ত্রী লোক আবিরের থালা লইয়া আগাইয়া আসিল। কয়েকজন কিশোরের কাছে মাতৃসমা। তারা কিশোরের কপাল রাঙাইল। আশীর্বাদের মতো সে আবির গ্রহণ করিয়া কিশোর নিজে তাদের পায়ে আবির মাখাইয়া কপালে পায়ের ধুলা ঠেকাইল। কয়েকজন তরুণী, বোন বৌদিদের বয়সী, তারা আবির লাগাইল গালে আর কপালে। কিশোর নীরবে গ্রহণ করিল। গোলমালে ফেলিল আর একজন, অবিবাহিতা মেয়ে। দেহে যৌবনের সব চিহ্ন ফুটিয়াছে। সেসব ছাপাইয়া বহিয়াছে রূপের বান। বসন্তের এই উদাও দিবসে মনে লাগিয়াছে বাসন্তী রং, প্রাণে জাগিয়াছে অজানা উন্মাদনা। পঞ্চদশী, বড়ই সাংঘাতিক বয়স এইটা। মনের চঞ্চলতা শরীরে ফুটিয়া বাহির হয়, হইবেই। মালোর মেয়েরা বিবাহের আগে অত বড় থাকে না, অতখানি বড় হয় বিবাহের 2-3 বছর পরে। কোথা হইতে কেমন করিয়া এই অনিয়ম এখানে আসিয়া পড়িয়াছে? কিশোরের গালে আবির দিতে মেয়েটার হাত কাঁপিল, বুক দুরু দুরু করিতে লাগিল। তার ছন্দময় হাতখানার কোমল স্পর্শ কিশোরের মনের এক রহস্য লোকের পদ্মরাজের ঘোমটা ঢাকা দলগুলিকে একটি একটি করিয়া মেলিয়া দিল। সেই অজানা স্পর্শের শিহরণে কাঁপিয়া উঠিয়া সে তাকাইল মেয়েটির চোখের দিকে। সে চোখে মিনতি। সে মিনতি বুঝি কিশোরকে ডাকিয়া বলিতেছে, বহু জনমের এই আবিরের থালা সাজাইয়া রাখিয়াছি তোমারই জন্য, তুমি লও। আমার আবিরের সঙ্গে তুমি আমাকেও লও। থালা শুদ্ধ তার অবাধ হাত দুটি কাঁপিতেছে। লজ্জায় লাল হইয়া সে চোখ নত করিল। তাকে বাঁচাইল তার মা। মাথার কাপড় একটু টানিয়া সলজ্জভাবে তার মেয়েকে নিজের বুকে আশ্রয় দিল। কিশোরের ধ্যান ভাঙিল সুবল। হাতে একটা ঝাঁকুনি দিয়া বলিল, অ দাদা, গানের আসরে চলো। সুখদেবপুরের অর্ধেক মানুষ মাছ ধরায় গিয়াছে। মোড়ল গিয়াছে একটা শুকনা বিল লইয়া বাসুদেবপুরের লোকেদের সঙ্গে পুরানো একটা বিবাদ মিটাইতে। সুখদেবপুরের নারীরা আসিয়া খলার নারীদের সহিত মিশিল। পুরুষেরাও আসিল, ঘরের দরজা বন্ধ করিয়া। পুরুষেরা কতক্ষণ রং মাখামাখি করিয়া শ্রান্ত দেহে চাটাইয়ের উপর বসিয়াছে।
ওদিকে মেয়েদের রং মাখামাখির পালা চলিতেছে, এদিকে পুরুষদের হোলি গান শুরু হইয়াছে। একজনকে সাজাইয়াছে হোলির রাজা, তার গলায় কলা গাছের খোলার মালা, মাথায় কলাপাতার টোপর, পরনে ছেঁড়া ধুতি, গায়ে ছেঁড়া ফতুয়া। মাঝে মাঝে উঠিয়া কোমর বাঁকাইয়া নাচে, আবার বসিয়া বিরাম নেয়। বুড়া মানুষ। বহুদিন পর আনন্দের আমেজ পাইয়া তিলকের এইরূপ হোলির রাজা হইবার ইচ্ছা করিতেছিল। কিশোরের কানে কানে বলাতে উত্তর পাইল, আমরা বিদেশি মানুষ, সভ্য হইয়া বইসা থাকাই ভালো। নাচানাচি করলে তারা পাগল মনে করব। কিন্তু তিলক দমিবার লোক নয়, সে প্রতীক্ষা করিয়া থাকিল। গানের সম যখন চড়িবে, ঝুমুরের তাল উঠিবে, তখন সে কোনো দিকে না চাহিয়া আসরের মাঝখানে দাঁড়াইয়া নাচিবে। একবার কোনো রকমে উঠিয়া কয়েক পাক নাচিতে পারিলে লজ্জা ভাঙিয়া যায়, কোনো অসুবিধা হয় না। গায়কেরা দুই দলে পৃথক হইয়া গান জুড়িল, রাধার দল আর কৃষ্ণের দল। রাধার দল ভদ্রভাবে গান তুলিল, সুখ বসন্ত কালে ডেকো নারে, অরে কোকিল বলি তোমারে, বিরহিণীর বিনে কান্ত হৃদয়াগ্নি হয় জ্বলন্ত, জলে গেলে দ্বিগুণ জলে হয় না রে শান্ত, সে যে ত্যাজে অলি কুসুম কলি রইল কি ভুলে। কৃষ্ণের দল সুর চড়াইল, বসন্তকালে এলোরে মদন, ঘরে রয় না আমার মন, বিদেশে যাহার পতি সেই নারীর কিবা গতি, কতকাল থাকিবে নারী বুকে দিয়া বসন। রাধার দল তখনও ধৈর্য ঠিক রাখিয়া গাহিল, বনে বনে পুষ্প ফুটে, মধুর লোভে অলি জুটে, কতই কথা মনে মনে উঠে সই, ব্যথা কার বা কাছে কই, দারুণ বসন্তকাল গো, নানা বৃক্ষে মেলে ডাল গো, প্রবাস করে চিরকাল সে এলো কই, বসিয়া তরুর শাখে কুহু কুহু কোকিল ডাকে, আরে সখী রে। কৃষ্ণের দল এবার অসভ্য হইয়া উঠিল, আজু শুনো ব্রজনারী রাজকুমারী, তোমার যৌবনে করব আইন জারি, হস্তে ধরে নিয়ে যাব, হৃদয় কমলে বসাইব রঙ্গিনী আয়লো, হস্তে ধরে নিয়ে যাব হৃদয় কমলে বসাইবা, বসন তুলিয়া মারব ওই লাল পিচকারি। রাধার দল এই গানের কি উত্তর দিবে ভাবিতেছে। এমন সময় মেয়েদের তরফ হইতে আপত্তি আসিল, পুরুষদের গান এখানেই শেষ হোক, দুপুর গড়াইয়া গিয়াছে, এখন মেয়েদের গান আরম্ভ করিতে হইবে। রসালো প্রসঙ্গ পাইয়া তিলক মনে মনে উল্লসিত হইয়া উঠিয়াছিল। ভাবিয়াছিল রাধার দল কৃষ্ণপক্ষকে কড়া একটা উত্তর দিয়া আরও চেতাইবে, তারপর কৃষ্ণপক্ষের মুখ দিয়া যাহা বাহির হইবে তাহার সঙ্গে সঙ্গে সে নাচিতে উঠিবে। তার আশাভঙ্গ হইল। দোলমণ্ডলের চারিদিকে খলার ও সুখদেবপুরের মেয়েরা সেদিন একাকার হইয়া গিয়াছে। কারো হাতে এক জোড়া রামকরতাল, কারো বা শুধু হাত। একসঙ্গে অনেকগুলি করতাল বাজিয়া উঠিল। ঝাঝা ঝমঝম ঝাঝা ঝমঝম শব্দে আকাশ ফাটাইয়া দিল। তার সঙ্গে অনেকগুলি কাঁকন পরা হাতের মিলিত করতালি। তারপর অনেকগুলি মেয়ের পা একসঙ্গে নাচিয়া উঠিল। অনেকগুলি মেয়ের কণ্ঠ এক সুরে গাইয়া উঠিল। কিশোরের মন এক অজানা আনন্দ সাগরে ডুবিয়া গেল। দলের ভিতর সেই মেয়েটিকেও দেখা গেল। মার পায়ের দিকে তাকাইয়া সেও তালে তালে পা ফেলিতেছিল। কিশোরের সহিত চকাচকি হইয়া সে তাল কাটা পড়িল। পা আর উঠিতে চাহিল না। মা সস্নেহে মুখ ঘুরাইয়া চাহিয়া দেখে মণ্ডলের মধ্যে থাকিয়ে মেয়ের পা দুটি স্তব্ধ হইয়া গিয়াছে, আর ঘন ঘন লাজে রাঙা হইয়া উঠিতেছে। কারণ কিনা অদূরে দাঁড়াইয়া কিশোর তাহাকেই দুই চোখের দৃষ্টি দিয়া যেন গ্রাস করিতেছে। মণ্ডলের তালভঙ্গ হইতেছে দেখিয়া মা তাহাকে ঠেলিয়া বাহির করিয়া দিল। মণ্ডল ছাড়া হইয়া সে আরও বিপন্ন বোধ করিল। এইবার সে কি করিবে ভাবিতেছে। এমন সময় এক ভয়ানক কাণ্ড ঘটিল। দমকা হাওয়ার মতো একটা আকস্মিক শব্দে মেয়েদের কণ্ঠপদ স্তব্ধ হইয়া গেল। মৃদু তরঙ্গায়িত তড়াগে যেন সহসা জাগিল ঝঞ্ঝার বিক্ষোভ।
সুখদেবপুরের পুরুষ যারা উপস্থিত ছিল চক্ষুর পলকে উঠিয়া মালকোঁচা মারিয়া রুখে দাঁড়াইল। যে ঘরে লাঠিসোঁটা থাকে সে ঘরে ঢুকিয়া কয়েকজন বিদ্যুতের গতিতে লাঠির তাড়া বাহির করিয়া আনিল। সাজ সাজ রবে খলা তোলপাড় হইয়া উঠিল। ততক্ষণে বাসুদেবপুরের ওরা ঢুকিয়া পড়িয়াছে। মেয়েদের মধ্যে হুলুস্থুল পড়িয়া গেল। আক্রমণকারীদের কয়েকজন লাঠি হাতে মেয়েদের দলে পড়িয়া লাফালাফি করিতেছে। একজন সেই বিমূঢ় মেয়ের দিকে আগাইয়া আসিতেছে যেন। এইবার কিশোরের চৈতন্য হইল। সে লাফাইয়া মেয়েদের সামনে পড়িয়া দুর্বৃত্তের গতি রোধ করিল। তার লাঠি তখন আকাশে আস্ফালন করিয়া কিশোরের মাথায় পড়ে আর কি। ঠিক সেই মুহূর্তে সুখদেবপুরের একজনের বিপুল এক লাঠির ক্ষিপ্ত আঘাত আক্রমণকারীকে ধরাশায়ী করিল। তার হাতের লাঠি লক্ষ্যচ্যুত হইয়া কিশোরের মাথায় না পড়িয়া হাতে পড়িল। মুহূর্ত মধ্যে মুমূর্ষুর হাত হইতে সেই লাঠি ছিনাইয়া লইয়া সে আগাইয়া যাইতেছিল। পিছন হইতে টান পড়ায় ফিরিয়া দেখে তার ধুতির খুঁট দুই হাতে মুঠা করিয়া ধরিয়া মেয়েটি মূর্ছা যাইতেছে। তারপর শত শত কণ্ঠের শোরগোলের মধ্যে শত শত লাঠির ঠক ঠাক শব্দ হইতে লাগিল। কারো হাত ভাঙিল, পা ভাঙিল, কারো মাথা ফাটিল। আক্রমণকারীদের অনেকেই আর ফিরিয়া গেল না, রক্তাক্ত এখানেই পড়িয়া রহিল। অন্যেরা লাঠি ঘুরাইয়া পিছু হটিতে হটিতে খোলা মাঠে নামিয়া দৌড় দিল। ইহারই পটভূমিকায় কিশোর মূর্ছিতা মেয়েটাকে পাঁজাকোলা করিয়া তুলিয়া ঘন ঘন হাঁকিতে লাগিল। এর মা কই, এর মা কই, ডরে অজ্ঞান হইয়া গেছে, জল আনো, পাংখা আনো। মেয়েটার চুলগুলি আলগা হইয়া মাটিতে লুটাইয়া পড়িয়াছে। গলা টান টান হইয়া মাথাটা এলাইয়া পড়িয়াছে। বুকটা চিতাইয়া এতখানি উঁচু হইয়াছে যে কিশোরের নিঃশ্বাস লাগিয়া বুঝিবা আবরণটুকু খসিয়া যায়। মা এক জায়গায় দাঁড়াইয়া তখন কাঁপিতেছিল। কিশোরের ডাকে সম্বিত পাইয়া ভাঁড়ার ঘর হইতে তেল জল পাখা আনিয়া দিল। কিশোর তেল জল এক করিয়া গায়ের জোরে ঘুঁটিয়া দিয়া হাতের তালুতে চাপিয়া চাপিয়া মাথায় দিতে মেয়েটা চোখ মেলিয়া চাহিল। আপনের মাইয়া আপনে নেন বলিয়া কিশোর ত্যাগ দেখাইল। কথা কয়টি ঠিক জামাইয়ের মুখের কথার মতো হইয়া মেয়ের মার কানে গিয়া ঝঙ্কার তুলিল। সেই দিন হইতে এক মহাযুদ্ধের সূত্রপাত হইয়া রহিল। বাসুদেবপুরের ওরাও কম নয়, সংখ্যায় তারা বেশি, দাঙ্গাতেও খুব ওস্তাদ। সুখদেবপুরের মালোরাও বিপদ আসিলে পিছুপা হয় না। বিশেষত তাহাদের মোড়লকে ইহারা আটকাইয়া রাখিয়াছে। ঝগড়াটা ছিল অনেক দিন আগের। বিনা রক্তপাতে যাহাতে মীমাংসা হয় তারই চেষ্টা করিতে মোড়ল তাহাদের গ্রামে গিয়াছিল, আর ফিরিয়া আসে নাই। কাজেই সুখদেবপুরের মালোরা স্থির থাকিবে কি করিয়া। একটা মহাপ্রলয়ের আভাস লইয়া প্রহরগুলি অতিক্রান্ত হইতে থাকিল। পুরুষদের প্রস্তুতির আড়ম্বর আর নারীদের আতঙ্কের নিঃশ্বাসে সুখদেবপুরের বাতাস ভারী হইয়া উঠিল। প্রতি ঘর হইতে বাহির হইতে লাগিল লাঠির তাড়া, চোখা চোখা মুলি মাছের কাঁদি, এক কেঠে কোঁচা চল প্রভৃতি নানাবিধ সরঞ্জাম সবকিছু সাজাইয়া গোছাইয়া লইয়া মালোরা একটিমাত্র ইঙ্গিতের অপেক্ষায় প্রস্তুত হইয়া রহিল। কিশোরের মনে একটা অস্বাভাবিক আশা জাগিয়াছে, সেই মেয়েটির সঙ্গে তার বিবাহ হইবে। আশাটা আরও অস্বাভাবিক এই জন্য, সে নিজে কাউকে কিছু বলিতে পারিবে না, তাকেই বরং কেউ আসিয়া বলুক। মনে মনে সে কল্পনার রং ফলায়, আচ্ছা এমন হয় না মেয়ের পক্ষ কেউ আসিয়া তাকে বলে, অ কিশোর, এই কন্যা তোমারে দিলাম, লইয়া গিয়া বিয়া করো। খলার কাছে নদীর স্রোতের একটা বড় আড় পড়িয়াছে। বিকালে সেখানে জাল ফেলিতে যাইয়া কিশোর বলিল, আজ জাল লাগামু গিয়া খলার ঘাটে। খলার ঘাটে গিয়া কিশোর বাঁশের আগায় জাল জুড়িতেছে, আর তৃষিতের দৃষ্টিতে ঘরগুলির দিকে তাকাইতেছে। তাহারই সমবয়সে একটি তরুণকে খলার ভিতর হইতে বাহির হইয়া আসিতে দেখা গেল। লোকটা কিশোরের নৌকার দিকেই আসিতেছে। তার এদিকে আসার কি হেতু থাকতে পারে? কিশোর ভাবিয়া রোমাঞ্চিত হইল।
এ বোধ হয় তারই কোনো ভাই হইবে। আসিতেছে সম্বন্ধের কথা চালাইতে, এ না হইয়া যায় না। সত্যই লোকটা কিশোরের নিকট আসিয়া আত্মীয়তার ভঙ্গিতে কথা বলিল। আপনার দেশ নাকি সুদেশ, দেখতে ইচ্ছা করে। কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, শিক্ষিত লোক আছে, বড় ভালো দেশে থাকেন আপনারা। সময় নাই, এখনই জাল ফেলিতে হইবে। শিক্ষিত লোকের দেশে থাকার যে কি কষ্ট, আর এদের মতো দেশে থাকার যে কি সুখ, এ কথাগুলি অনেক যুক্তি প্রমাণ দিয়া বুঝাইয়া দিবার কিশোরের সময় নাই। কিশোর কেবল শুনিয়া গেল। আপনার সাথে একখানা কুটুম্বিতা করতে চাই। কিশোরের সকল শিরা উপশিরা একযোগে স্পন্দিত হইতে লাগিল। বলিল, আমরা গরিব মানুষ, আমাদের সাথে কি আপনাদের কুটুম্বিতা মানায়? গরিব তো আমরাও, গরিবে গরিবেই কুটুম্বিতা মানায়। কি কন আপনি? এই কুটুম্বিতার জন্য কিশোর যে কতখানি ব্যাকুল, এই অনভিজ্ঞ ছেলেটাকে কিশোর সে কথা কি করিয়া বুঝাইবে? না বলিয়া দিলেও সে কি নিজে নিজেই বুঝিয়া লইতে পারে না? কিশোরের মনের আকাশে রং ধরিল। জানিয়া শুনিয়া কেবল পুলকের তাড়নায় জিজ্ঞাসা করিল, কি কুটুম্বিতা করতে চান? বন্ধুস্থি, আপনার আমার মধ্যে বন্ধুস্থি। কত দেশে ঘুরলাম, মনের মতো মানুষ পাইলাম না। আপনার দেখা মনে হইল এতদিনে পাইলাম। আচ্ছা, বন্ধুস্থি করলাম, বেশ। মুখে মুখের বন্ধুত্ব না, বাদ্য বাজনা বাজাইয়া কাপড় গামছা বদল কইরা। বাদ্য বাজনা বাজাইয়া একটা আড়ম্বর করা যায় কিরকম কাজে, সে কেবল ওই মেয়েটাকে লইয়া করা যায়। মিতালি করা মুখের কথাতেই হয়, ও কাজে কি বাদ্যবাজনা জমে না ভালো লাগে? কিশোর খুশির স্বর্গ হইতে মরুর বালিতে পড়িয়া বলিল, আমার সাথে না, শুভলার সাথে গিয়া আপনি বন্দোস্তি করেন। একদিন দুপুরের রোদ ঠেলিয়া বিলের পাড় দিয়া মোড়লকে ফিরিয়া আসতে দেখা গেল। মোড়লের মুখের দিকে তাকানো যায় না, পর্বত প্রমাণ কাঠিন্য আসিয়া আশ্রয় করিয়াছে। ভয়ঙ্কর একটা কিছু যে ঘটিতে যাইতেছে তাহাতে কাহারও দ্বিমত রহিল না। এইরূপ সময়ে একদিন মোড়লের বাড়িতে কিশোরের ডাক পড়িল। কিশোর ছিল অন্যরকম চিন্তায় বিভোর। সে রাত দিন কেবল ভাবিয়া চলিয়াছিল কোনো একটা অলৌকিক উপায়ে ওই মেয়েটির সহিত তাহার বিবাহের আয়োজন হইতে পারে কিনা। তাহা না হইলে কিশোরের বাঁচিয়া থাকিয়া লাভ কি? কে তাহার পক্ষ হইতে উহাদের কাছে কথাটা তুলিবে? মোড়লের কাছে খুলিয়া বলা যাইত, কিন্তু তার যা মনের অবস্থা, এমন সময়ে মোড়লের ডাকে কিশোর ভয়ে ভয়ে তাহার কাছে গিয়া দাঁড়াইল। মোড়লের কথা বলিবার সময় নাই। হাতে ইশারা করিয়া মুখ তুলে বলিল, আমার স্থিরাচারে ডাকছে। এখানে কাজ এত আগাইয়া রহিয়াছে, অথচ কিশোর ইহার কিছুই জানে না। সে মোড়ল গিন্নির পায়ের ধুলা লইয়া দাঁড়াইতেছে। গিন্নি তাহাকে একটা ঘরের ভিতরে লইয়া গেল। সেখানে নতুন একটা শাড়ি পরিয়া, পানের রসে ঠোঁট রাঙা করিয়া এবং গালে মুখে তেলের ছোপ লইয়া সেই মেয়েটা বারবার লাজে রাঙা হইয়া উঠিতেছে। মোড়ল গিন্নির হাতে দুইটি ফুলের মালা, একটি কিশোরের হাতে তুলিয়া দিয়া বলিল, শাস্ত্রমতে বিয়া কইর দেশে গিয়া, অখন মালা বদল কইরা রাখো। মালা বদল হইয়া গেল। মোড়ল গিন্নি হঠাৎ ঘরের বাহির হইয়া শিকল তুলিয়া দিল। মেয়েটি ভয় পাইয়াছিল। দরজা বন্ধ, অন্ধকার ঘর, কারো মুখ কেউ দেখিতে পায় না। অবশেষে কিশোর তাহার ভয় দূর করিল। পরে মোড়ল গিন্নি শিকল খুলিয়া বন্দীকে মুক্তি দিয়া বাহির করিয়া দিল, আর বন্দিনীকে ভগিনী স্নেহে স্নান করাইয়া দিয়া রান্নাঘরে নিয়া বসাইল। কিশোরকে বলিয়া দিল, দেখো জাল্লা, উতলা হইয়া পাখির মতো পাক বাড়াইও না, রইয়া সইয়া আগমন কইর। পরের দিন মেয়ের মা দেখিতে আসিল। মোড়ল গিন্নিকে বলিল, মালা বদল হইয়া গেছে? হ, হইয়া গেছে। আর দেখা সাক্ষাৎ কইর না মা, অমঙ্গল হয়। দেশে গিয়া আগে শাস্ত্রমতে বিয়া হোক।
কপালের কি গর্দিস মা, জামাই পাইয়া মাইয়া আমার পর হইয়া গেল। আমার তো তাতে কোনো আহ্লাদ নাই। তখন ঘরের মানুষের নিয়া কথা, সে মানুষে না জানি কি করে। সকল কথা শুনিয়া সুবল আনন্দে লাফাইয়া উঠিয়া বলে, দাদা, তো আইলে বাসন্তীরে তুমি এখানেই পাইয়া গেলা? অখন দেশের বাসন্তীরে কার হাতে তুইলা দিবা কও, তোর হাতে দিয়া দিলাম। সুবলের মনে একটা আশার রেশ গুনগুন করিয়া ওঠে। যে মেঘ একটু একটু করিয়া আকাশে দানা বাঁধিতেছিল, তাহাই কালবৈশাখীর ঝড়ের আকারে ফাটিয়া পড়িল। মোড়লের মোটে সময় নাই, এক ফাঁকে দু এক কথায় জানাইয়া দিল। খলার পরবাসী দিগকে এই দু এক দিনের মধ্যেই খলা ভাঙিয়া যার যার দেশের দিকে পাড়ি দিতে হইবে। কিশোরকেও মোড়ল ভুলিল না। মেয়ের বাপের সামনে তাহাকে ডাকাইয়া নিয়া বলিল, কন্যা পাইয়াছ, দেশে নিয়া ধর্মসাক্ষী করিয়া বিবাহ করিও। সে তোমার জীবনের সাথী, ধর্মকর্মের সাথী, ইহলোক পরলোকের সাথী। তাকে কোনোদিন অযত্ন করিও না। আর কাল তোমার শুকনা মাছ বিক্রি হইয়া যাইবে। খলা ভাঙার দলের সাথে তুমিও দেশের দিকে নাও ভাসাইও। আমার সঙ্গে আর দেখা হইবে না। মোড়লের সত্যিই সময় নাই। মোড়ল উঠিয়া পড়িল। মেয়ের বাপ সামনে বসিয়া আছে, রাগী মানুষ। তার কাছে কিশোর নিজেকে অপরাধী মনে করিতে লাগিল। বাপ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিল, নাম কি আপনার? শ্রীযুক্ত কিশোর চান মূল্য ব্রাহ্মণ, পিতা শ্রীযুক্ত রামকেশব মূল্য ব্রাহ্মণ, নিবাস গোকর্ণ ঘাট, জেলা ত্রিপুরা। লোকটা এক টুকরো কাগজে টুকিয়া লইল। কিশোর নত হইয়া তাহার পায়ের ধুলো লইয়া দাঁড়াইয়া দেখে, লোকটা খলার দিকে চলিয়া যাইতেছে। খলার ঘাটে সবগুলি নৌকা যাত্রার জন্য প্রস্তুত হইল। ওপারে বাসুদেবপুরবাসীরা এরই মধ্যে লাঠি কাঁধে ফেলিয়া মালকোঁচা মারিয়া পথে নামিয়া পড়িয়াছে। এপারে খলার ঘাট হইতে তাহাদিগকে স্পষ্ট দেখা যাইতেছে। কিশোরের মনে হইতেছিল, আকাশ কোণের কোনো মেঘলোক হইতে একখণ্ড কালো মেঘ যেন ঝটিকার আভাস লইয়া দ্রুত ছুটিয়া আসিতেছে। অতদূর হইতে ইহাদিগকে কি ভীষণ আর কি কালো দেখাইতেছে। মোড়লকে ফেলিয়া যাইতে হইবে ভাবিয়া কিশোরের মনে বড় কষ্ট হইল। তাহার কেবল মনে হইতে লাগিল, এত লোকজন, এত টাকা পয়সা, কাজ কারবারের মধ্যে থাকিয়াও লোকটা কত অসহায়। আর মোড়ল গিন্নি, সে আরও অসহায়। কিন্তু যাইতেই হইবে। মোড়লের কড়া হুকুম। গাঙের বিদেশি রায়তদের সে কিছুতেই বিপদে জড়াইবে না। আজ বিলের পারে প্রলয়কাণ্ড হইবে, তার আগে নৌকা বিদায়ের পালা। নৌকা বিদায় বড় মর্মস্পর্শী। নববধূকে নৌকায় তুলিয়া দিতে আসিয়া মোড়ল গিন্নি কাঁদিয়া ফেলিল। তার চোখে জল দেখিয়া কিশোরেরও বুক ফাটিয়া কান্না হইতে চায়। বধূ পা ধুইয়া নমস্কার করিয়া নৌকায় উঠিলে দুইখানা নৌকা একসঙ্গে বাঁধন খুলিয়া দিল। একটি কিশোরের, অন্যটি মেয়ের বাপের। কতক্ষণ তাহারা পাশাপাশি চলিল। তারপর মেঘনার পশ্চিম পারের একটা শাখা নদীর মুখ লক্ষ্য করিয়া উহাদের নৌকা মুখ ঘুরাইল। উহাদের নৌকাখানা দূরে সরিয়া যাইতেছে। এখনও অনেক দূরে যায় নাই। এখনও মানুষগুলিকে চেনা যায়। এখনও স্পষ্ট দেখা যাইতেছে, ও নৌকায় একটি যৌবনোত্তীর্ণা নারী চোখে আঁচল চাপা দিয়া কাঁদিতেছে। এখন গলা ছাড়িয়া কাঁদিয়া উঠিয়াছে। আর ওই যে কঠিন হৃদয় পুরুষ মানুষটি, তারও কাঠিন্য গলিয়া জল হইয়া গিয়াছে। সে কাঁধের গামছা তুলিয়া নিয়া দুই চোখে চাপা দিয়াছে। তাহাদিগকে আর চেনা যায় না। কিশোরের নৌকায় একটি নারী হৃদয়ের সকল বাঁধ ভাঙিয়া কান্নায় প্লাবন ছুটিয়াছে। সারা বেলা নৌকা বাহিয়া বিকাল পড়িলে তিলকের মাথায় এক সমস্যা আসিয়া ঢুকিল। খানিক ভাবিয়া নিয়া নিজে নিজেই সেই সমস্যার সমাধান করিয়া বলিল, ডাকাইতের মুলুক দিয়া নাও চালামু, তার মধ্যে আবার মাইয়া লোক। আমি কই, কিশোর, তুমি একখান কাম করো, পাটাতনের তলে বিছানা পাতো, কেউ যেমন না দেখে না জানে।
কিশোর নৌকার তলায় কাঁথা বালিশ দিয়া বধূর প্রবাস জীবনের স্থায়ী শয্যা রচনা করিল। রাত্রি হইলে এক স্থানে নৌকা বাঁধিয়া রান্না খাওয়া সারিল। বউকে তুলিয়া খাওয়াইল, আবার সেইখানেই লুকাইয়া রাখিল। শুইবার সময় কিশোরের হাবভাব লক্ষ্য করিতে তিলক এক ধমক দিয়া বলিল, আমি বুড়া মাইনসে একখানা কথা কইয়া থুই কিশোর, নাওয়ের ডরার ভেতরে নজর লাগাইও না কিন্তু। লজ্জা পাইয়া কিশোর সুবলকে লইয়া এক বিছানায় শুইয়া পড়িল। পরের দিন আবার আঁধার থাকিতে নাও খুলিয়া দিল। তিলকের এমনই কড়া শাসন যে তাহাকে স্পর্শ করা তো দূরের কথা, তাহাকে চোখে দেখার পর্যন্ত উপায় নাই। খাওয়ানো শোয়ানোর ভার পড়িয়াছে সুবলের উপর। কিশোর নিজে নৌকার মালিক হইয়াও এ বিষয়ে তিলকের আইন মানিয়া লইতে বাধ্য হইল। নৌকার পাছায় কোড়া টানিতে টানিতে সুবল জিজ্ঞাসা করিল, দাদা, বউ তুমি মনের মতো পাইছ তো? কিশোর সলজ্জভাবে হাসিয়া বলিল, কি কইরা কইরে ভাই, ভালো কইরা দেখলাম না, জানলাম না, কোন দিন দেখছিলাম মনেও নাই, বিস্মরণ হইয়া গেছে, তখন আর চেহারা নমুনা মনেই পড়ে না, কেউ বদলাইয়া দিয়া গেলেও চিনতে পারুম না। চৈত্র মাস গিয়াছে, গ্রীষ্মের বৈশাখেও এও নদীতে জল বাড়িতে থাকে, আর উজানি স্রোত বহিতে শুরু করে। নদীর তীরে ধান ক্ষেত, পাট ক্ষেত, তার সরু আল অবধি জল লুটাইয়া পড়িয়াছে। গুণের কাঠি হাতে লইয়া কিশোর লাফ দিয়া তীরে নামিল। কিশোর অমানুষিক শক্তিতে গুণ টানে, আর নৌকা সাপের মতো সাঁতার দিয়া স্রোত ঠেলিয়া চলে। লম্বা গুণ অনেক দূরে থাকিয়া টানিতেছে। সুবল হাল ঠিক রাখিয়া তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছে, তাহাকে ছোট দেখাইতেছে। একটি জায়গা হইতে নদীর পার ডুবিতে আরম্ভ করিয়াছে। পাতা জল ভাঙিতে ভাঙিতে একসময় হাঁটু জলে গিয়া পড়িল। হাঁটু জল ক্রমে কোমর জলে গিয়া দাঁড়াইল। কোটির কাপড় ভিজাইয়া কিশোর কোমর জল ভাঙিয়া গুণ টানিতেছে। সুবল চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিন্তু লক্ষ্য ছিল না। যখন লক্ষ্য হইল, সে হা হা করিয়া উঠিল, কিশোর দাদা, তুমি করতাছ কি? গুণ মারো, গুণ মারো, নইলা ক্ষেত্রে অখন পানক সাপ থাকে, তুমি গুণ মাইরা নাওয়ে উঠো। চৈতন্য পাইয়া কিশোর গুণ মারিয়া নৌকায় উঠিল। সুবল তিরস্কার করিল, দাদা, তোমারে কি মধ্যে ভূতে আমল করে? সে কথার জবাব না দিয়া কিশোর বলিল, ভাই, আর কদিনের পথ সামনে আছে। এখান থাইক্কা আগানগরের খাড়ি একদিনের পথ, আর একদিন একটানা নাও বাইতে পারলে ভৈরব ছাড়াইয়া নাও রাখুম নিয়া কালাপুড়ার খাড়িতে। সেইখান থাইক্কা তিতাসের মুখ আর এক দুপুরের পথ। হিসাব মতো একদিনে আগানগরের খাড়ি পাওয়া গেল। সেখানে রাত কাটাইয়া নৌকা খোলা হইল। কিন্তু একদিনের স্থলে 2 দিন গত হইয়া যায়, ভৈরব বাজার আর দেখা যায় না। সামনা হইতে হু হু করিয়া জোরালো বাতাস আসিতেছে। মেঘনার বুক জুড়িয়া ঢেউয়ের তোলপাড় চলিয়াছে। নৌকা এক হাত আগায় তো আর এক হাত পিছাইয়া যায়। 2টি প্রাণী গলুয়ে বসিয়া দাঁড় টানিতেছে। বড় বড় ঢেউয়ের মুখে পড়িয়া নৌকা একবার শূন্যে উঠিতেছে, আবার ধপাস ধপাস আছড়াইয়া পড়িতেছে। গলুয়ে দাঁড় হাতে প্রাণী 2টি এক একবার কোমর অবধি ডুবিয়া যাইতেছে। ঝলকে ঝলকে নৌকায় জল উঠিতেছে। মাঝে মাঝে দাঁড় টানা বন্ধ করিয়া কিশোর সে জল সেঁউতিতে করিয়া সেঁচিয়া ফেলিতেছে। নাওয়ের পাছায় সুবল বাতাসের ঝাপটায় আর জলের ছাঁটে ভেজা কাকের মতো হইয়া গিয়াছে। তবু এক একবার গায়ের সবটুকু জোর নিংড়াইয়া লইয়া চাপ দিতেছে। দমদোয়া কলের মতো নৌকাটা সে চাপে একটু আগাইয়া গিয়াই দম ভাঙা হইয়া পিছনে সরিয়া আসিতেছে। তিলকের মুখে কথা নাই। কিশোর স্থলিত স্বরে বলিল, বাইরে সুবল, আর বুঝি দেশে যাওয়া হইল না? শুনিয়া ব্যথিত সুবল আরো জোর খাটাইল। একেবারে ভাঙিয়া পড়িতে চাহিল। রাঁধা খাওয়ার সময় নাই, বিশ্রামের অবসর নাই, এক ছিলিম তামাক খাওয়ারও অবকাশ নাই। কোথাও নৌকা বাঁধিয়া বিশ্রাম নিবে তারও উপায় নাই। নদীর 2 দিকে চাহিলে বুক শুকাইয়া যায়, কেবল জল, কোথাও এতটুকু তীর নাই, অবলম্বন নাই, অথই অপার জল, নির্ভরসায় বুক শুকাইয়া যায়। একটা খালের মুখও চোখে পড়িতেছে না।
এই দুর্যোগের বিরুদ্ধে ঝাড়া 3 দিন লড়াই চলিল। শেষে তারা ঝিমাইয়া পড়ার আগে দুর্যোগ নিজেই ঝিমাইয়া পড়িল। যে বাতাস দৈত্যের নাসিকা গর্জনের মতো বহিতেছিল, তাহা এখন প্রজাপতির পাখার হাওয়ার মতো কোমল হইয়া গেল। মেঘনার বুকের আলোড়ন থামিয়া একেবারে স্তব্ধ হইয়া গেল। এই তো ভৈরবের বন্দর। এখানে আসিয়া মনে হইল বাড়ির কাছেই আসিয়াছি। স্রোতের আড় পাইয়া নৌকা অল্প মোহনাতেই হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে। ভৈরব বন্দরের মালোপাড়া দেখিতে দেখিতে অনেক পিছনে পড়িয়া গেল। তাহাদিগকে সম্মুখে আগাইবার নেশাতে পাইয়াছে। এই কলাপুড়ার খাড়ি, নৌকা বাঁধিবার চমৎকার জায়গা, কিন্তু আকাশের কোণে আরও একটু বেলা রহিয়াছে। কিশোর বলিল, চলুক নাও, রাখুম গিয়া একেবারে নয়াগাঁয়ের খাড়িতে। যত আগাইতে পারো আগাও। সূর্য ডুবিবার আগেই নয়াগাঁও দেখা দিল। এখানে নয়াগাঁয়ের এক দুরন্ত ইতিহাস মনে পড়ে। মেঘনা সরল হইয়া চলিতে চলিতে এইখানটায় একটু কোমর বাঁকাইয়াছিল। পশ্চিম পারে ছিল একটা খালের মুখ। বর্ষার জলে ভরিয়া উঠিত আর সুদিনে শুকাইয়া ঠনঠনে হইয়া যাইত। কখনো কখনো সামান্য একটু জল থাকিলে তাহাতে বৈকুণ্ঠপুর আর তাতারকান্দি গাঁয়ের ছেলেরা গামছায় ছাঁকিয়া পুঁটি মাছ ধরিত। সেই খালেরই মুখ। একদিন সে মুখে ফুলচন্দন পড়িল। কি করিয়া মেঘনার এইখানটিতে একটা স্রোতের বড় আবর্তের সৃষ্টি হইল, আর খালের মুখে ধরিল সর্বনাশা ভাঙন। ভাঙিয়া চুরিয়া মুজড়াইয়া মেঘনার অকৃপণ জলরাশি আছড়াইয়া পড়িতে লাগিল খালের 2 দিকের পাড়ে। তাতেও ধরিল ভাঙন। হু হু করিয়া ছুটিয়া চলিল স্রোত। সাঁই সাঁই করিয়া ফুটিল আবর্ত। হিস হিস করিয়া জাগিল উচ্ছ্বাস। হুস হুস করিয়া পড়িতে লাগিল মাটির ধস। মাটি ক্ষেতপ্রান্তর ভাঙিয়া ছোট বড় পল্লী নিশ্চিহ্ন করিয়া, রাশি রাশি গাছপালা ছিন্ন বিচ্ছিন্ন করিয়া সে জলধারা দিনের পর দিন উদ্দাম গতিতে ছুটিয়া চলিল। কার সাধ্য তার গতি রোধ করে? দুর্বার দুর্দম প্রলয়ঙ্কর এ গতি। চাষিরা প্রমাদ গনিয়া অকালে ফসল কাটিয়া ঠাঁই করিয়া দিল। পল্লীবাসীরা সন্ত্রাসে বিমূঢ় হইয়া তৈজসপত্র বাঁধিয়া ছাঁদিয়া গরু বাছুর হাঁকাইয়া লইয়া অনেক পশ্চিমে গিয়া ডেরা বাঁধিল। কালক্রমে অনেক কিছু হইয়া গেল। যে ছিল একদা একটা খাল, সে এখন স্বয়ং মেঘনা হইতে অনেক প্রশস্ত, অনেক বেগবতী, সমধিক ভয়ঙ্করী হইয়া উঠিয়াছে। সবিস্তারে এই কাহিনী বর্ণন করিতে করিতে তিলকের চোখ 2টি উজ্জ্বল হইয়া উঠিল। কথা কিছু নতুন নয়। তাদের গাঁয়ের মালোরা অনেকেই এখানে মাছ ধরিতে আসে, আর নয়াগাঁয়ের নয়া স্রোতে মাছও ধরা পড়ে অনেক। কিশোর সুবলেরাও নয়াগাঁয়ের এই কালান্তক। দিগন্ত বিসারী মোহনাটি কয়েকবার দেখিয়াছে, কাহিনীটিও শুনিয়াছে। তবু তিলক তাহা আবেগপূর্ণ ভাষা দিয়া বিস্তারিতভাবে বর্ণনা করিল। ইহাই জেলেদের রোমান্স। নদীর রহস্য তারা শুনিয়াও আনন্দ পায়। আর শ্রোতা যদি ইতিপূর্বে না শুনিয়া থাকে, অধিকন্তু শ্রোতা যদি বক্তার কাছে নতুন মানুষ কেউ হয়, তাহা হইলে বক্তার বলার উদ্দীপনা বাঁধ মানে না। পাটাতনের তলার মানুষটির সম্বন্ধে তিলক খুবই সজাগ। নয়াগাঁয়ের এই রহস্যময় কাহিনী সে নিশ্চয়ই কান পাতিয়া শুনিতেছে। পরিশেষে তিলক বলিল, এত কাণ্ড করিয়াও শেষে নয়াগাঁও কিনা মূল মেঘনাতেই গিয়া পড়িয়াছে। মোহনাটি সত্যিই ভয়ঙ্কর। এপার হইতে ওপারের কুলকিনারা চোখে ঠাওর করা যায় না। হু হু করিয়া চলিতে চলিতে স্রোত এক একটা আবর্তের সৃষ্টি করিয়াছে। 2 ধারের স্রোত মুখোমুখি হইয়া যে ঝাপটা খাইতেছে, তাহাতে প্রচণ্ড শব্দ করিয়া জল অনেক উপরে উঠিয়া পড়িতেছে। একটানা একটা শোঁ শোঁ শব্দ দূর হইতেই কানে ভাসিয়া আসিতেছে। এই ভয়ঙ্করের একপাশে খাঁড়িটি বড় সুন্দর, বড় নিরাপদ স্থান। খালের মতো একটা সরু মুখ দিয়া ঢুকিয়া অল্প একটু গেলেই এক প্রশস্ত জলাশয়ের বুক পাওয়া যায়। শান্তশিষ্ট জলাশয়, প্রচণ্ড বাতাসেও বড় ঢেউ উঠে না। তারা ভিতর ঢুকিয়া দেখে সেখানে অনেক নৌকার সমারোহ। তার বেশিরভাগ ধান ব্যাপারী, কাঁঠাল ব্যাপারী, পাতিল ব্যাপারীর নৌকা। সকলেই এখানে 1 রাতের জন্য আশ্রয় নিয়েছে। ভোর হলেই চলিয়া যাইবে। তারাও শ্রান্ত ক্লান্ত, খাইয়া দাইয়াই শুইবে।
কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের এই নদী বিহারীদের কতকগুলি নিজস্ব সম্পদ আছে, অমনিতেই তারা শুইয়া পড়ে না, ওইগুলিকে বুক দিয়া ভোগ করিয়া নিয়া তবে নিদ্রার কোলে আশ্রয় নেয়। কোনো নৌকায় মুর্শিদি বাউল গান হইতেছে। এলাহির দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, শিল পাথর ভাসিয়া গেল, শুকনায় ডুবল ভেলা। জলের আসন জলের বসন, দেইখা সারাসারি, বালুচরে নাও ঠেকাইয়া পলাইল ব্যাপারী। কোনো নৌকায় হইতেছে 12 মাসি, এই তো আষাঢ় মাসে বরিশা গম্ভীর, আজ রাত্রি হবে চুরি লীলার মন্দির। কোনো নৌকায় টিমটিমে কেরোসিনের আলোর কাছে আগাইয়া জরাজীর্ণ একখানা পুঁথি সুর করিয়া পড়িতেছে। হাস্যক রাজার দেশেরে উত্তরিল শেষেরে। কোনো নৌকায় কেচ্ছা হইতেছে, কথার ফাঁকে ফাঁকে গান ভাসিয়া আসিতেছে। আর দিন উঠেরে চন্দ্র পূবে আর পশ্চিমে, আজকা উঠেছে রে চন্দ্র শ্মশানের বান্ধন ঘাটে। স্বচ্ছ আকাশের উজ্জ্বল চাঁদ মাথার উপর অবধি পাড়ি দিয়াছে। সাদা ছেঁড়া মেঘ তাহাকে ধরিবার জন্য ছটাছুটি করিতেছে, কিন্তু নাগাল পাইতেছে না। দেখিতে দেখিতে কিশোরদের চোখে ঘুম আসিয়া পড়িল। পা টিপিয়া টিপিয়া চলার শব্দ আর চাপা গলার ফিসফাস কথা বলার আওয়াজ প্রথমে তিলকের মনোযোগ আকৃষ্ট করিল। না, কিশোরটা বেহায়ার হদ্দ, তাকে নিয়ে আর পারা যাইবে না। বিরক্ত হইয়া তিলক পাশ ফিরিয়া শুইতেছিল। এমন সময় পায়ে জোরে একটা টান পড়ায় তার তন্দ্রা পাতলা হইতে হইতে একেবারে ভাঙিয়া গেল। পুরা সম্বিত পাইয়া দেখে ছইয়ের ভিতরে শুইয়াছিল। তারা তিনজনেই এখন ছইয়ের বাইরে, আর তিনজনের ওই পা নৌকার গুড়ার সঙ্গে দড়ি দিয়া বাঁধা। নৌকার সেই খাড়ির ভিতরে নাই, হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে নয়া গাঁয়ের সেই সর্বনাশা মোহনার দিকে। তিলক চিৎকার করিয়া উঠিল, অ কিশোর, আর কত ঘুমাইবা, চাইয়া দেখো সর্বনাশ হইয়া গেছে। এক ঝটকায় পায়ের বাঁধন ছিঁড়িয়া কিশোর এক নিঃশ্বাসে ছইয়ের ভেতর গিয়া পাটাতন খুলিল। সে নাই। অ তিলক, সে নাই আমার, হাওরে ডাকাতি হইয়া গেছে। একটা হাত বাক্সে বেসাতের মুনাফা 200 টাকা ছিল। তালাশ করিতে গিয়া তিলক দেখিতে পাইল না, বাক্স শুদ্ধ তাহাও লইয়া গিয়াছে। হায়, কি হইল রে বলিয়া কিশোর পাগলের মতো গলা ফাটাইয়া এক চিৎকার দিল। চারিপাশের জলোচ্ছ্বাসের উপর দিয়া চিৎকার ধ্বনি ধীরে ধীরে ডুবিয়া গেল, কোনো প্রতিধ্বনিও আসিল না। এদিকে মাঝমোহনার জলের উচ্ছ্বাস ধ্বনি ক্রমেই নিকটবর্তী হইতেছে। নৌকাটা চুম্বকের মতো আকৃষ্ট হইয়া সেই দিকে লক্ষ্য করিয়া চলিয়াছে, আর আকাশে তখন অজস্র জ্যোৎস্না। তিলক সচেতন হইয়া বলিল, শুভলা, পাছায় গিয়া হালের কড়ায় হাত দে। প্রবলভাবে আপত্তি জানাইয়া কিশোর বলিল, না না তিলক, নাও আর ফিরাইও না, যার দিকে রোগ করেছে তার দিকেই যাও। সুবল ও তিলকের আপ্রাণ চেষ্টায় নৌকাখানা কোনো মতে আসন্ন ধ্বংসের হাত হইতে রক্ষা পাইল। রাত্রির বিভ্রান্তিতে কুলকিনারা দেখা যাইতেছিল না, তাও ফুরাইয়া সকাল হইল। কিন্তু রাতের ঝড়ের পাখির সেই যে ডানা ভাঙিল, সে ডানা আর জোড়া লাগিল না। কিশোর দাঁড়ে গিয়া বসিয়াছিল, বারবার হাত হইতে দাঁড় খসিয়া পড়িতেছে। দেখিয়া তিলকের দয়া হইল। যাও কিশোর, দাঁড় তুইলা ছইয়ের তলে যাও। কিশোর ছইয়ের ভিতর আসিয়া পাটাতনের উপর বসিল। পাটাতনের নিচেই সে ছিল। এখন সে কোথায়? সুবলের হাতে হালের বৈঠাও নিস্তেজ হইয়া আসিল। কেবল তিলকের বৃদ্ধ হাতের দাঁড়টানাকে সম্বল করিয়া নৌকা মন্থর গতিতে আগাইতে লাগিল। এখানে তিতাসের মোহনা। মোহনার সঙ্গে সম্পর্ককে চুকাইয়া এখন ইহারই মুখ দিয়া প্রবেশ করিতে হইবে। যাইবার সময় মুখটা আরও সংকীর্ণ ছিল, এখন বর্ষার জলে সে মুখ অনেক বড় হইয়া গিয়াছে। তিতাসের মুখের ভিতর ঢুকিয়া খানিক আগাইবার পর সুবল দুত্তুরি বলিয়া দাঁড় তুলিয়া ফেলিল। বাঁশের খুঁটিটা এক টানে তুলিয়া লইয়া মাটিতে ঠেকাইয়া কয়েকটা পাড় দিল। তারপর তার সঙ্গে নৌকার দড়ি বাঁধিয়া ছইয়ের ভিতরে ঢুকিয়া শুইয়া পড়িল। আরও একটু বেলা ছিল, আরও একটু আগানো যাইত, কিন্তু তিলক মুখ খুলিয়া একথা বলিতে সাহস পাইল না।
আবার রাত আসিল, রাত গভীর হইল এবং এক সময়ে ফুরাইয়া গেল। পূব দিকের আকাশ খোলসা হইয়া আসিতেছে। কিশোর কি ভাবিয়া উঠিল। মাঝ নৌকায় দাঁড়াইয়া সেদিকে কতক্ষণ তাকাইয়া রহিল। তারপর গলুয়ে গিয়া হাত বাড়াইয়া জল স্পর্শ করিল। হাত জলে লাগে নাই, কিসে যেন লাগিয়াছে, কিন্তু বড় নরম, আর কি ভীষণ ঠান্ডা। ঘাড় বাড়াইয়া চাহিয়া দেখিল, স্পষ্ট দেখা যাইতেছে। দেখিয়া কিশোর খুব জোরে একটা চিৎকার দিল। একটা নারী দেহ ভাসিয়া রহিয়াছে, কোমর হইতে পা অবধি একেবারে খাড়া জলের নিচে, বুকটা চিতাইয়া ভাসিয়া উঠিয়াছে। গলা টান হইয়া মাথা পিছন দিকে ঢলিয়া রহিয়াছে। লম্বা চুলগুলি লইয়া তিতাসের মৃদু স্রোত টানাটানি করিতেছে। অতিলক, দেখা যাও। চোখ কজলাইয়া তিলক বলিল, কি কিশোর? তারে পাওয়া গেছে। তিলক উঠিয়া আসিয়া মরাটা দেখিয়া রাম রাম বলিতে বলিতে সুবলকে ডাকিয়া তুলিল। তারপর কাল বিলম্ব না করিয়া নৌকা ছাড়িয়া দিল। কিশোর ছইয়ের ভিতর চুপ করিয়া বসিয়াছিল। দাঁত টানিতে টানিতে ক্লান্ত হইয়া তিলক ছইয়ের ভিতর আসিয়া বসিল। আগে লক্ষ্য করে নাই। মালসার আগুনে টিকা ডুবাইয়া তামাকের চোঙাটা কোথায় কিশোরকে জিজ্ঞাসা করিয়া যখন কোনো সাড়া পাইল না, তখন লক্ষ্য করিল কিশোরের চোখ দুইটি অস্বাভাবিক রকমের বড় আর জবা ফুলের মতো লাল হইয়া গিয়াছে। মুখে ফুটিয়া উঠিয়াছে ভীষণ এক দানবীয় ভাব। মাঝে মাঝে ডাইনে বাঁয়ে নিচে উপরে চোখ ঘুরাইতেছে। আঁতকাইয়া উঠিয়া তিলক চিৎকার দিল, অ শুবলা, দেখা যা। কিশোর পাগল হইয়া গেছে।